সবেমাত্র সেকেন্ড সাবমিট পরীক্ষা শেষ হয়েছে তোমাদের। আর তোমরা পরীক্ষা আশা করি ভালোই দিয়েছো। যে যেমনই দাও না কেন, লাস্ট যে থার্ড সামেটিভ আছে অর্থাৎ ফাইনাল যে পরীক্ষাটা আছে, এইটাতে তোমরা অন্তত চেষ্টা করো 100% দেওয়ার। আর সেই জন্যই আমি তোমাদের বাংলা যে টেক্সট বই ক্লাস 8-এর 7-এর 6-এর এবং 5-এর টেক্সট বইয়ের যে সমস্ত কবিতা এবং গদ্য আছে তার হাতে কলমে এবং বিষয়বস্তু নিয়ে আমি এখানেতে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে কিন্তু দেখো। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেইটা হলো অষ্টম শ্রেণীর খুব সুন্দর একটা কবিতা, কবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে। এই গড়াই নদীর তীরে কবিতাটির মধ্যে দিয়ে কবি গ্রাম বাংলার একটা খুব সুন্দর ছবি এঁকেছেন। কবি গ্রামের ছবি আঁকতে ভালোবাসেন তার লেখার মধ্য দিয়ে, সেই জন্য কবিকে বলা হয় পল্লী কবি। জসিমউদ্দিন অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন নকশিকাঁথার মাঠ, বালুচর, আরও অনেক আছে। তো সেই রকমই একটা কবিতা গড়াই নদীর তীরে। আজকে সেই ছবিটা ঠিক এই রকম। গড়াই নদী তীরে একটা বিশেষ ক্ষেত্রের কিন্তু তিনি পরিবেশটাকে তুলে ধরেছেন খুব সুন্দর করে। কি বলেছেন? এই গড়াই নদীর তীরের কোনো একটা জায়গায় ছোট্ট একটি কুটির আছে, আর সেই কুটিরকে ঘিরে আছে বিভিন্ন লতা পাতা। আর উঠানের সামনে যে মাচা আছে, মাচা কাকে বলে জানো? মাচা সাধারণত গ্রাম বাংলাতেই দেখা যায়। এরকম বাঁশের খুঁটি দিয়ে এইরকমভাবে বাঁশেরই কিছু এরকম করা হয়, আর নিচেতে গাছ লাগিয়ে এই মাচার উপরে তুলে দেওয়া হয়, আর এখানে লাউ কুমড়ো এইসব ঝুলে। এইটাকে বলা হয় মাচা। বুঝতে পেরেছো? এখান দিয়ে যে লাউ কুমড়ো বা অন্যান্য যে লতা জাতীয় যে শাক সবজি আছে সেইগুলো এই মাচার উপরে তুলে দেওয়া হয়। সেই জন্য বলেছেন মাচা, উঠানের সামনে একটা যে মাচা আছে সেই মাচার মধ্যে লাউ কুমড়োর লতা দুলছে। আর সেই মাচার নিচে কি আছে না, মাচার নিচে আছে লাল নোটে শাক। মাচার নিচে আছে লাল নোটে শাক। হাওয়া লেগে সেই নোটে শাকটা এমনভাবে ঢেউ খেলছে যেন মনে হবে ওপাড়ার কেউ বধূ অর্থাৎ কোনো বউ যেন একটা লাল শাড়ি মিলে দিয়ে গেছে। আর উঠানেতে গ্রাম বাংলায় যেটা সাধারণত হয়, মুসুরের ডাল, মটর ডাল, কালো জিরা, ধনে, এই সমস্ত নানা মশলাপাতি বা খাদ্যশস্য উঠানেতে শুকনো করতে দেওয়া আছে। আর এই শান্ত নিরিবিলি পরিবেশেতে পাখিরা নির্ভয়ে গান গায়। এখানে একটা কবিতার লাইন আছে, পাখিরা নির্ভয়ে গান গায়। কেন নির্ভয়ে গান গায়? কারণ ওদেরকে ওখানেতে কোনো কেউ ডিস্টার্ব করে না বা বিরক্ত করে না, এবং কোনো প্রাণেরও ঝুঁকি নেই। সেই জন্য তারা নিশ্চিন্তে নির্ভয়েতে সেখানেতে পাখিরা গান গায়। আর ডাহুক পাখিরা, অর্থাৎ ডাহুক নামে এক ধরনের পাখি আছে নানা রঙের, সেই পাখিগুলো মাঝে মধ্যে তাদের ছানাপোনা নিয়ে ওই ডাহুক পাখিরা ওই কুটিরের সামনে বেড়াতে আসে। এত সৌন্দর্য, এত অপরূপ দৃশ্য কেউ কিন্তু চোখ ফেরাতে পারে না। শুধু মানুষ নয়, মেঘেরাও, আকাশের যে বিভিন্ন মেঘ আছে সেই মেঘগুলো উড়ে যেতে যেতে এই কুটিরটার সামনে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে যায়। কেন না, এই কুটিরের সৌন্দর্য উপভোগ করার জন্য। এত সুন্দর করে সাজানো যেন মনে হয় একটা সুখের একটা কাহিনী লেখা হচ্ছে ওখানেতে। সেই জন্য মেঘেরাও খানিকক্ষণ এসে ওখানে দাঁড়িয়ে দেখতে থাকে। আর ওই যে উঠানেতে সামনে যে সমস্ত মশলাপাতি যেগুলো শুকোতে দেয়া আছে, ওর ধারে ধারে কে যেন কত সুন্দর করে আলপনা এঁকে দিয়েছে। তো এইটা হলো কবিতার বিষয়বস্তু। এই বিষয়বস্তুর ওপরে নির্ভর করেই তোমাদের সমস্ত প্রশ্নগুলো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন কবিতা বা গদ্য তোমরা পড়বে, পুরোপুরি পড়ে নেওয়ার পর তোমরা সেটাকে বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো, ক্লাসে সেই ঘাটতিটা তোমরা মেটানোর চেষ্টা করবে। সেখানেও যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। এবারে দেখো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে
এখানে কিন্তু আমি আলোচনা করব। প্রথমে একের দাগের যে প্রশ্নগুলো আছে, কবি জসিমউদ্দিন কোন অভিধায় অভিহিত? তো কবিতায় এটা তোমরা মানেটা বুঝতে পারবে না, কবিকে মানে কোন নামে ডাকা হয়, এটা হচ্ছে প্রশ্ন। এখানে কি কি উত্তরটা হবে তাহলে? পল্লী কবি হিসাবে কিন্তু তাকে অভিধায় অভিহিত করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে একের দুইয়ের দাগে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম। তোমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ, সবুজ অংশটা, এই সবুজ অংশটা তোমরা প্রথমে কোনো কবির যে ছোট্ট করে একটা সম্বন্ধে দেয়া থাকে, এইটা তোমরা পড়ে নেবে। এখান থেকে কিন্তু একের দাগের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। তার লেখা দুটি কাব্যগ্রন্থ এখানে তোমাদের দেয়া আছে, নকশিকাঁথার মাঠ আর রাখালি। এই হলো একের দাগের প্রশ্নগুলোর উত্তর। আর দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে, কবিতায় বর্ণিত নদীটির নাম কি? তোমরা জানো কবিতায় বর্ণিত নদীটির নাম হচ্ছে গড়াই নদী। মাচানের পরে কি আছে? মাচান অর্থাৎ এই যে মাচান, এই মাচানের পরে কি আছে না, এখানে আছে লাউ কুমড়োর লতা। এইটা শুধু লিখবে, পূর্ণ বাক্যে কিন্তু লিখবে তোমরা। উঠানেতে কি কি শুকাচ্ছে না, উঠানেতে শুকাচ্ছে মুসুর, মটরের ডাল, কালো জিরা, ধনে ইত্যাদি। এই সবগুলো কিন্তু উঠানেতে শুকাচ্ছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? আমি বিষয়বস্তুর মধ্যেই বলেছি, বাড়িটিতে যখন মেঘেরা আকাশে উড়ে উড়ে যায়, তখন এই কুটিরটাকে দেখে একটুখানি দাঁড়িয়ে যায় বা একটুখানি থেমে যায়। অর্থাৎ উত্তর হবে মেঘ বা মেঘেরা। পূর্ণ বাক্যে তোমরা কিন্তু উত্তরগুলো লেখার চেষ্টা করবে না, তোমরা লিখবে। তো এই গেল দুইয়ের দাগের প্রশ্নগুলো। এবার তিনের দাগের প্রশ্নগুলো দেখো, একটু বড় প্রশ্ন আছে, এইভাবে তো লিখে আর সম্ভব হবে না। আমি কিন্তু পিডিএফটা তৈরি করে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছি। আর এখানে যে পিছনের দিকে দেখবে যে ব্যাকরণ সেকশনটা আছে, ওইটা আমি কিন্তু এখানে বোর্ডেতে লিখে লিখে কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো। গড়াই নদীর তীরে দেখো তিনের দাগের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। তিনের একেরটা কি আছে? কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটির বলতে এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো উত্তরটা দেখো, গড়াই নদীর তীরে ছোট্ট একটি কুটির, যাকে নানা রকমের লতা জাতীয় গাছ এবং নানা প্রকারের ফুল গাছ পরস্পর মায়া মমতায় ঘিরে রেখেছে। ফুল গাছগুলি মৃদু বাতাসে তালে তাল রেখে হেলে দুলে এবং আলোতে খেলা করে। সন্ধ্যা ও সকালে প্রস্ফুটিত হয়। উঠোনের কোণায় ফুটে থাকা বুনো ফুলগুলিও হেসে লুটোপুটি খায়। এছাড়া মাচার ওপর থাকা শিমলতা এবং লাউ কুমড়ো গাছগুলিও আড়াআড়িভাবে শরীর দোলাতে থাকে। মাচার তলা
এখানে দেখো ক্রিয়ার কাল নির্ণয় করতে বলেছি। ক্রিয়ার কাল এখানে বইটা আমি নিয়ে নিয়েছি। কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। তাহলে এই যে রয়েছে ঘিরে, এটা কি হবে? একের দাগেরটা, তাহলে এখানে হবে পুরা ঘটিত বর্ত। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে কুটি কুটি হয়, এইটাও হবে পুরা ঘটিত বর্তমান। লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। শুকাইছে মানে এখনো শুকনো হচ্ছে, তাহলে এইটা কি হবে? বর্তমান। এটা হবে ঘটমান বর্তমান। জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকা কার, তাহলে এইটা হবে সাধারণ বর্তমান। কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, থামিয়া রয়েছে কিছুক্ষণ, তাহলে এইটা হবে পুরা ঘটিত বর্তমান মান। এই হলো তোমাদের 5 দাগের উত্তরগুলো। এবার দেখো, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। বাক্য পরিবর্তন করো 6-এর জটিল চলিত গদ্যে না সূচক বাক্যে যৌগিক বাক্যে। তাহলে এখানে কি হবে দেখো, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। তাহলে যে লাল শাড়িটি রোদে দিয়েছে সে এ বাড়ির বধূ। তাহলে এই দেখো, জটিল বাক্য এইভাবে করতে হয়, যেহেতু সেহেতু যেখানে সেখানে যখন তখন যে সে এই সব দিয়ে। চলিত গদ্যে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, এটা হচ্ছে সাধু ভাষায় লেখা আছে। তোমাকে কি করতে হবে? তাহলে এখানে কি লিখতে হবে না, ডাহুক বেড়াতে আসে গানে গানে কথা বলে। কথা কয়ে আছে, কথা বলে হবে। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু চলিত গদ্যে লিখতে হবে। না সূচক বাক্যে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। তাহলে কি লিখবে? এটা না সূচক বাক্যে তোমাকে, না এটা গান ধরে আছে, তাহলে এখানে তোমাকে না সূচক বাক্যে করতে হবে। তাহলে গাছের শাখায় বনের পাখিরা ধরে ভয় না করে, তাহলে না সূচক বাক্য হয়ে গেল এটা। যৌগিক বাক্যে এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। তাহলে যৌগিক বাক্যে এবং কিন্তু আর এইগুলো দিয়ে যুক্ত করতে হবে। তাহলে হেথায় মানুষ বাস করে কিন্তু তারা এখনো বোঝেনি। হেথায় মানুষ বাস করে কিন্তু তারা এখনো বোঝেনি, এইভাবে যৌগিক বাক্য করতে হবে। দেখো, ধ্বনিতাত্ত্বিক বিচার করতে বলেছে। সাথে ধ্বনিতাত্ত্বিক বিচার করতে বলেছে। কুমড়ো আছে, কুমড়া থেকে হবে কুমড়ো। কি হবে? এটা আ ছিল ও হয়ে গেল, তাহলে এটা হবে স্বরসঙ্গতি। কালিজিরা থেকে কি হবে? কালো জিরা, এইটাও কিন্তু স্বরসঙ্গতি। উঠান থেকে উঠোন, এটা কি ঘটলো? আ ছিল ও হয়ে গেল, এটাও হচ্ছে স্বরসঙ্গতি। বুঝতে পেরেছ? সযতনে, তাহলে এখানে কি হলো? সযত্নে। তাহলে এটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আখর দীর্ঘি ভবন, আর সাঁঝ থেকে সন্ধ্যা, এটা সমান নাসিক্য ভবন। এই হলো ধ্বনিতাত্ত্বিক বিচার। স্বরসঙ্গতি, স্বরভক্তি, দীর্ঘি ভবন, আর হচ্ছে নাসিক্য ভবন। কারক বিভক্তি দেখো, কারক বিভক্তির খুব ভালো ভালো ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো, শুধু কারক বিভক্তিটা নির্ণয় করে দিচ্ছি 8-এর দাগের। গড়াই নদীর তীরে, কোথায়? তাহলে তীরের নিচে দাগ আছে, তাহলে তীরেটা কি হবে? কোথায়, কখন, কিসে? অধিকরণ কারক। বুনো ফুলগুলি, কারা? তাহলে এই যে বুনো, কারা হিসাবে কোটি বুনো ফুলগুলি, কর্তৃকারক। গুলিটা হচ্ছে নির্দেশক। গান ধরে, গান কি ধরে? গান ধরে, গান হচ্ছে কর্মকারক। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, কিসের দ্বারা ভরা আছে? আখরের দ্বারা, তাহলে আখর করণ কারক। সাঁঝ সকালের রঙিল মেঘেরা এখানে বেড়াতে এসে, রঙিল মেঘেরা হচ্ছে কর্তৃকারক, র বিভক্তি।
তাহলে এই গেল তোমাদের কারক বিভক্তি। আর আছে দেখো, কোনটি কোন শ্রেণীর বিশেষ্য? মানুষ। মানুষ কোন শ্রেণীর বিশেষ্য? জাতিবাচক। ফুলগুলি বস্তুবাচক, বস্তুবাচক বিশেষ্য। আনন্দ, আনন্দ হচ্ছে ভাববাচক। আর আলপনা, আলপনা হচ্ছে ক্রিয়াবাচক। আলপনা হচ্ছে ক্রিয়াবাচক আর আনন্দ হচ্ছে ভাববাচক। সর্বনাম, এই যে তাহারা আর তা, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। কেউ, কেউ আর যার অনির্দেশক, অনির্দেশক, অনির্দেশক সর্বনাম। এঁদো, লাল, বুনো, রঙিন বিশেষণগুলির সাহায্যে নতুন শব্দবদ্ধ তৈরি করো। এটা তো খুবই সোজা। এঁদো মানে হচ্ছে যেখানে পাঁক বা এই জাতীয় থাকে, এঁদো। তাহলে এঁদো কি হবে? এঁদো ডোবা। আচ্ছা, লাল, লাল ফুল বা লাল পাপড়ি। বুনো হাতি, রঙিন মাছ। এইগুলো হচ্ছে তোমাদের গড়াই নদীর তীরের যে প্রশ্নপত্রগুলো আমি কিছু পিডিএফ করেও তোমাদেরকে দিয়েছি, আর হাতে কলমেও কিছু করিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই দেখো, তোমাদের খুবই উপকার লাগবে। চলো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।